তো আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে সাসপেন্স, থ্রিলার, রোমান্স এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট আছে। আর সবথেকে বড় ব্যাপার হলো পুনর্জন্ম। আর যারা মুভি দেখতে বেশি আগ্রহী তাদের জন্য এই ভিডিও না, তারা সরাসরি মুভিটি দেখতে পারেন। তো চলো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও। তো মুভিটি শুরু হয় বাসুকে দিয়ে, যার কিনা ছোটবেলা থেকেই মুভি বানানোর স্বপ্ন ছিল এবং তার স্বপ্ন সে একজন বড় ডিরেক্টর হবে। এ দেখে একজন প্রডিউসার তাকে একটি শর্ট ফিল্ম বানাতে বলে, আর সেটা যদি তার পছন্দ হয় তাহলে সে তাকে ডিরেক্টর অবশ্যই বানাবে। এজন্য বাসু মন দিয়ে শর্ট ফিল্মের কাজ শুরু করে এবং বাসু তার ফ্রেন্ডের ক্যাফে যারা শর্ট ফিল্ম করতে ইচ্ছুক তাদের নিয়ে অডিশন করছে। সেখানে বাসু কারো শর্ট পছন্দ হয় না, তো সেখান থেকে চলে আসার সময় সে একটি মেয়েকে দেখতে পায়, তার নাম কীর্তি, যে কিনা সিগারেট খাচ্ছে। কীর্তি তার ফ্রেন্ডের সাথে কথা বলার স্টাইল দেখে বাসুর অনেক ভালো লেগে যায় এবং তাকে তার শর্ট ফিল্মের নায়িকা বানাতে চায়। বাসু তার একটি ছবিও তোলে, তো বাসু এই বিষয়ে কথা বলতেই কীর্তি তাকে না করে দেয় এবং তাকে বলে, আমার এই বিষয়ে কোনো আগ্রহই নেই, আমি এসব করতে চাই না। কীর্তি সেখান থেকে চলে যাওয়ায় বাসু তার পিছু পিছু তার বাড়ি চলে আসে। কীর্তি বাসুকে বলে, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আপনাকে তো বললামই আমি এইসব করতে চাই না। বাসু বলে, তুমি আমার কথা না শুনলে আমি তোমার সিগারেট খাওয়ার ছবি তোমার বাবাকে দেখিয়ে দিব। কীর্তি বলে, কি সিগারেট, প্রমাণ আছে কোনো যে আমার বাবাকে দেখাবে? এবারে বাসু তার ফোনে সিগারেট খাওয়া ছবিটি দেখায় এবং বাসু ইমোশনাল হয়ে কীর্তিকে জানায় সে একজন ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখে, তাকে এর জন্য একটি শর্ট ফিল্ম বানাতে হবে। বাজেট কম হয়, সে কোনো বড় অভিনেত্রী নিতে পারবে না, তাই তো এত কষ্ট করে তার পিছন পিছন আসা। এদিকে কীর্তি 2 সপ্তাহের জন্য তার বাড়িতে ঘুরতে এসেছে এবং সে চিন্তা করে এই 2 সপ্তাহ তাদের দেওয়াই যায়। বাসু কীর্তিকে বলে, আমার জন্য 2 সপ্তাহ অনেক সময়। পরের দিন সে তাকে সকাল সকাল কাজ করার জন্য বাসায় নিতে আসে এবং তারা তাদের শর্ট ফিল্মের কাজ শুরু করে দেয়। বাসু তার শর্ট ভিডিও এমপির বাসার কাছে নেওয়ায় পুলিশ তাদের ধরে নিয়ে যায় এবং তাদের সাথে কীর্তিকেও। এতে কীর্তি অনেক রেগে তার ফিল্মে কাজ না করার কথা বলে দেয়। পরে বাসু তাকে অনেক কষ্টে আবার রাজি করিয়েও নেয় এবং একটু পরেই আমরা দেখতে পাই তাদের দুজনের ভিতর ভালোবাসার লাড্ডু ফুটে উঠেছে। তো পরের সিনে দেখি বাসুকে তার প্রডিউসার গল্পের স্ক্রিপ্টের জন্য চাপ দিচ্ছে এবং বাসু বলে, কাল গল্পের স্ক্রিপ্ট রেডি করে আপনাকে দেখাচ্ছি। শুরু হয় বাসুর স্ক্রিপ্ট লেখার কাজ। সে গল্পটি লিখতে লিখতে এর ভিতর ঢুকে যায়, কিন্তু সে তার মনের মতো স্ক্রিপ্ট লিখতে পারছে না। এদিকে সে কাল স্ক্রিপ্ট প্রডিউসারকে দেখানোর কথা বলে রেখেছে। বাসু আবার লিখতে বসে পড়ে, কিন্তু সে কিছুই লিখতে পারছে না। হঠাৎ তার কান দিয়ে আবারও রক্ত বের হতে শুরু হয় এবং তার ব্যবহার কিছুটা চেঞ্জ হয়ে যায় আর স্ক্রিপ্ট লেখার আইডিয়া চলে আসে। এই স্ক্রিপ্ট লেখার সময় একটি মানুষের ছবি বারবার তার চোখের সামনে ভাসতে থাকে, যার সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। এরপর রাতের ভিতর স্ক্রিপ্ট লেখা শেষ করে প্রডিউসারের কাছে চলে যায়। যখন তার স্ক্রিপ্ট রেডি করে তার প্রডিউসারকে দেখায়, সে তার স্ক্রিপ্টের প্রশংসা করে এবং এই স্ক্রিপ্টের উপর তাকে মুভি বানাতে বলে এবং বাসুর এই গল্পটি নিয়ে অনেক বড় টুইস্ট আছে, সেটি আমরা একটু পরেই জানবো। বাসুর এই সাফল্যের জন্য তার ফ্রেন্ডদের নিয়ে একটি পার্টি দেয়, যে পার্টিতে কীর্তিও উপস্থিত হয় এবং তাকে একটি শার্ট গিফট করে, যাতে এই শার্টটি পরে কীর্তির কথা মনে রাখতে পারে, কারণ তার 2 সপ্তাহ শেষ হয়ে গেছে। সে কাল শহরে চলে যাবে তার পড়াশোনার জন্য। তো আবারও আমরা বাসু ও কীর্তির প্রেম দেখতে পাই এবং তাদের প্রেমের লেভেলটা একটু হাই হয়ে যায়। বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। তার জন্য তাদের দুইজনকে রেখে বাসুর ফ্রেন্ডরা ছাদ থেকে চলে যায়। এরপর তাদের রোমাঞ্চের কাজ চলতে থাকে। তারা তাদের কাজ করুক, আমরা পরে চিনে যাই এবং এরপর বাসুর ফ্রেন্ড তাকে মুভির উপর নজর দিতে বলে। বাসু তাই করে, সেই মুভিটির কাজ কমপ্লিট করে ফেলে। পরের সিনে দেখতে পাই বাসুর মুভি বানানো কমপ্লিট। বাসু সিনেমা হলের বাইরে বসে আছে, তার অডিয়েন্সের কাছ থেকে জানার জন্য মুভিটি কেমন হয়েছে। তারা সবাই প্রশংসা করে, এতে বাসু অনেক খুশি হয়ে যায়। কিন্তু একটু পরে আমরা কিছু একটা ঝামেলা দেখতে পাই বাসুর গল্পের স্ক্রিপ্ট নিয়ে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কারণ এসআর পাবলিকেশন কমপ্লেন করে বাসু তাদের বইয়ের একটি গল্প হুবহু নকল করে সে তার মুভি বানিয়েছে। এর জন্য তার উপর কপিরাইটের মামলা করে এসআর পাবলিকেশন এবং এই নিউজটি রাতারাতি সবার কাছে চলে যায়। কীর্তিও এই নিউজটি দেখতে পায়, যেটি দেখে কীর্তির অনেক মন খারাপ হয়ে যায় আর তাকে বাঁচাতে চলে আসে বাসুর ফ্রেন্ডকে নিয়ে এবং তারা দুজন একটি উকিলের কাছে আসে। তারা তাকে মানিয়েও নেয়। উকিল বাসুর কাছে আসে আর বাসু তাকে বলে, আমাকে কেন পুলিশ ধরে নিয়ে এসেছে? সে বলে, তুমি অন্যের গল্প চুরি করে মুভি বানাবে আর পুলিশ তোমাকে ছেড়ে দিবে? তুমি তোমার সব দোষ স্বীকার করে নাও, তাহলে কিছুদিনের জেল আর কিছু নগদ টাকা দিলেই হয়ে যাবে। কিন্তু বাসু বলে, আমি কারো গল্প চুরি করিনি, এটি আমার লেখা গল্প। তার উকিল বলে, তুমি যে এই গল্পটি কপি করে লিখেছো সেটি যে কেউ বলবে, ক্যারেক্টারের নাম পর্যন্ত চেঞ্জ করোনি তুমি। তবু সে কীর্তির কথাতে তার কেসটি নিয়ে লড়াই করবে এবং কীর্তিকে সে বলে, এই কেস জিততে পারবো না ঠিকই, কিন্তু বেল অবশ্যই করিয়ে দিতে পারবো।
কারণ বাসুর বিপক্ষে কৃষ্ণমূর্তি কেস নিয়ে লড়াই করবে। তার সাথে কেস জিতে একেবারে না বললেই চলে। এবং পরের দিন কোর্টে বাসু বলে সে কারো স্ক্রিপ্ট কপি করে লিখিনি, সে এটি তার নিজের থেকে লিখেছে। সে আরো বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে লাইভ ডিটেকশন টেস্ট করাতে পারেন, এবং তার টেস্ট করানোর পর দেখে বাসু মিথ্যা বলছে না। এবং কৃষ্ণমূর্তি বলে লাইভ ডিটেকশন কখনো 100% শিওর হয় না। লাইভ ডিটেকশন শিওর না হওয়ায় লীলা নামে একজন সাইকোলজিস্টকে দিয়ে হিপনোটাইসিস টেস্ট করায়। বাসুকে হিপনোটাইজ করার জন্য একটি ওষুধ আর টিভিতে কিছু দেখানো হয়। আবারও কিছুক্ষণ পর বাসুর কান দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং বাসুর ভেতরে একটা পরিবর্তন দেখতে পায়। আর বাসু তার ফ্ল্যাশব্যাকে দেখতে পায় তার পুনর্জন্মের কাহিনী। লীলা তার নাম জিজ্ঞাসা করায় এর উত্তরে সে শ্যাম সিংহ রায় বলে আর তার আগের জন্মের কথা বলতে থাকে, যার উপর সে এই মুভিটি তৈরি করেছে। সে বলে তাকে কেউ পছন্দ করতো না কারণ সে আগের দিনে জাতভেদ দেখতে পারতো না, কারণ ব্রাহ্মণরা শূদ্রদের নিচু জাত মনে করত। বাসু এইসবের বিরুদ্ধে ছিল। বাসু এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার দাদাকে এই বিষয়ে জানিয়ে দেয় ব্রাহ্মণরা। তার দাদা তাকে অনেক বকাঝকা করে, তাতে শ্যাম রাগ করে বলে সে আর এই জাত ভেদে থাকতে চায় না। এ দেখে শ্যামের মেজদা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় শ্যাম। নদীর পাড়ে এসে দেখতে পায় মাঝি সেখানে নেই, তাই সে পাশের পুজোতে মাঝিকে খুঁজতে যায়। সেখানে গিয়ে রোজি নামে এক মেয়ের নাচ দেখে তাকে পছন্দ করে ফেলে। নাচ শেষে তাদের আবার বন্দি করে রাখা হতো। শ্যাম রোজির সম্পর্কে জানতে চাইলে তাকে একজন জানায় এইসব মেয়েদের উপর অধিকার শুধু ভগবান আর পণ্ডিতেরই আছে। রাতে এইসব মেয়েদের এক জায়গায় দাঁড় করানো হয়, পণ্ডিত তার মনোরঞ্জনের জন্য আছে। পরের দিন শ্যাম আবার সেখানে আসে রোজিকে দেখার জন্য আর তাকে তার মনের কথা বলে দেয়। সে তাকে অনেক পছন্দ করে। সে তাকে আরো বলে রাতে সে তার সাথে দেখা করতে চায়। রোজি প্রথমে না করলেও ঠিকই রাতে দেখা করতে আসে এবং তাকে বলে এইসব প্রেম প্রীতি আমাদের জন্য না, আপনি এইখানে আর আইসেন না। পরে রোজি শ্যামের দিকে তাকাতে বুঝতে পারে সে তাকে কতটা ভালোবাসে। এইসব দেখে রোজি না করতে পারে না এবং শ্যাম রোজিকে বলে চলো আমরা কলকাতা গিয়ে বিয়ে করে ফেলি। রোজিও তাতে রাজি হয়ে যায়, কিন্তু যে রাতে তাদের পালিয়ে যাবার কথা সেই রাতে পণ্ডিত আবার তার মনোরঞ্জনের জন্য আসে। তাতে রোজি বাধা দেওয়ায় তাকে অনেক মারধর করে। এইসব শ্যাম জানতে পারায় সে পণ্ডিতকে মারধর করতে করতে মেরে ফেলে। এই বিষয়ে শ্যামের দাদা জানতে পারে আর শ্যাম সেখান থেকে রোজিকে নিয়ে কলকাতা চলে আসে এবং এছাড়া পাবলিকেশনে বই লেখার কাজ নেয়, যেখানে তার এই বইটি লেখা হয়েছে। আর রোজিকে সে বিয়ে করে। রোজি তাকে বলে আমার মতো অনেক মেয়ে আছে যারা কিনা এমন বন্দি অবস্থায় আছে। শ্যাম সেই সকল মেয়েদের মুক্ত করার ব্যবস্থা করে, যেটা কিনা সেকালের জাতভেদের এক বড় কারণ হয়ে দাঁড়ায়। এটা শ্যামের দাদা জানতে পারে আর তাকে বাড়িতে আনার জন্য মনোজকে শ্যামের কাছে পাঠায়। সেই রাতে রোজি শ্যামের কোলে মাথা রেখে বলে তার মৃত্যু যেন এইভাবে হয়। আর পরের দিন শ্যাম আর মনোজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে শ্যাম নৌকায় একটি মেয়েকে দেখে যে কিনা একটি প্রজাপতি আঁকে। এটি দেখে তাকে নিয়ে একটি গল্প বানিয়ে ফেলে আর সেটি মনোজকে পড়তে বলে এবং তার গল্পটি মনোজ অনেক পছন্দ হয় আর এই গল্পের স্ক্রিপ্ট মনোজের কাছে রেখে দেয়। বাড়ি আসার পর মনোজ বাজার করতে চলে যায় আর বাকি দুই ভাই তাকে অন্য একটি বিয়ের কথা বলে। শ্যাম এর উত্তরে বলে আমার স্ত্রী আছে এবং তার দুই ভাই তার স্ত্রীকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে। এতে শ্যাম প্রতিবাদ করায় তার দাদা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পিছন থেকে তার আরেক ভাইও পিঠে ছুরি বসিয়ে দেয়, কারণ পণ্ডিতকে মারার ফলে তাদের আর কেউ সম্মান করত না। তাদের কাছে সম্মানটাই বড় ছিল, তাই তারা শ্যামকে এভাবে মেরে ফেলে। মনোজ বাড়ি এসে যখন শ্যামের এই অবস্থা দেখে তখন শ্যামকে বাঁচাতে যায়, কিন্তু তার ভাইয়েরা তাকে আটকে ধরে। শ্যাম মনোজকে বলে আমি রোজিকে তার কাছে ফিরে যাবার কথা দিয়েছি, বাট তা আর হলো না। এইসব কথা শ্যাম হিপনোটাইজ অবস্থায় নীলাকে বলতে থাকে আর তার সবকিছু মনে পড়ে যায়। সে বুঝতে পারে সেই শ্যাম সিংহ রয় আর তার পুনর্জন্ম হয়েছে। এইসব মনে পড়ার পর শ্যাম কলকাতা রোজিকে খুঁজতে চলে যায়, বাট সেখানে তাকে আর পায় না। এরপর বাসুর উকিল কোর্টে এইসব খুলে বলে আর তার পুনর্জন্মের ভিডিও দেখায়, যা কিনা কৃষ্ণমূর্তি মিথ্যা বলে চালিয়ে দেয়। এইসব দেখে সেখানে একজন বৃদ্ধ লোক আসে। সে আর কেউ না, শ্যামের ভাই মনোজ। সে বাসুকে দেখেই বুঝতে পারে এটি শ্যামের পুনর্জন্ম হয়েছে এবং এটি কৃষ্ণমূর্তি মানে না আর তাকে প্রমাণ করতে বলে। মনোজ তখন সেই স্ক্রিপ্টটি বের করে যেটা কিনা শ্যাম তাকে নৌকায় দিয়েছে এবং সে আরো বলে এই গল্পের স্ক্রিপ্ট আমি ছাড়া আর কেউ জানে না। বাসু যদি শ্যাম না হয় তাহলে সে এই স্ক্রিপ্টের উপর কিভাবে শর্ট ফিল্ম বানাতে পারে। এরপর মনোজ তার কেস তুলে নেয় আর বাসুকে বলে রোজি এখনো বেঁচে আছে এবং বাসুকে নিয়ে মনোজ রোজির কাছে চলে যায়। এখানে দুজন দুজনকে দেখে খুব কাঁদতে থাকে এবং বাসুকে জড়িয়ে ধরে রোজি কিস করে আর বাসুর কোলে রোজি মাথা রেখে মারা যায়। পূরণ হয় রোজির মনের শেষ। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আশা করি সাবস্ক্রাইবও করে দিয়েছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।